আমি সপ্তর্ষি এবং এই অডিওতে অ্যালফ্রেড টেনিসনের লেখা ইউলিসিস বলে কবিতাটা নিয়ে কয়েকটি কথা বলবো। টেনিসন ইউলিসিস কবিতাটা লিখে ফেলেছিলেন তো অনেক আগে, 1833 সালে, কিন্তু কবিতাটা পাবলিশড হয় 1842 সালে। এই ইউলিসিস যে ক্যারেক্টারটিকে আমরা দেখতে পাচ্ছি সে কিন্তু টেনিসনের নিজের তৈরি ক্যারেক্টার বা অরিজিনাল কোনো ক্যারেক্টার নয়। ইটালিয়ান পোয়েট দান্তের ডিভাইন কমেডি আর গ্রিক পোয়েট হোমারের ওডিসিয়াস, এই দুটো লেখাতেই কিন্তু ইউলিসিসকে আমরা দেখতে পাচ্ছি। অবশ্যই টেনিসন সেই জায়গা থেকে ইউলিসিসকে নিয়ে নিজের মতো করে গড়ে নিচ্ছেন। কিছুটা ব্যাকস্টোরি হয়তো থাকছে, কিন্তু তার ইউলিসিস এই দুটো ক্যারেক্টার বা দুটো ম্যানিফেস্টেশনের থেকে একটু আলাদা। হ্যালাম টেনিসন, যিনি অ্যালফ্রেড টেনিসনের সন্তান, তিনি একটা বই লিখেছিলেন, আ মেমোয়ার। 1897 সালে বইটা প্রথম পাবলিশড হয়। আ মেমোয়ার এই বইটি মূলত বলা যায় টেনিসনের একটা বায়োগ্রাফি। যারা টেনিসনকে রিসার্চ করেন এই বইটাকে তারা সোর্স হিসেবে ইউজ করেন। সেই বইটাতে দেখতে পাচ্ছি যে টেনিসন লিখেছেন যে তার এক প্রিয় বন্ধু আর্থার হেনরি হ্যালাম, তিনি যখন 1833 সালে আচমকাই মারা যান, তার মৃত্যুটাকে ডিল করার জন্য তিনি এই কবিতাটা লেখেন। মানে মানুষের ক্ষেত্রে মৃত্যু তো ইনএভিটেবল, সেটাকে কেউ আটকাতে পারবে না। তা সত্ত্বেও মানুষ কিভাবে বেঁচে থাকবে বা কিভাবে তার জীবনের ট্র্যাজেডিটাকে ডিল করবে সেইটা ভাবার জন্য এই কবিতাটা লেখা। হতে পারে এটা একটা ব্যক্তিগত জায়গা থেকে উনি লিখছেন, কিন্তু যখন আমরা কবিতাটা পড়ি তখন বুঝতে পারি যে এই কবিতাটা একটা পার্সোনাল ট্র্যাজেডির লেভেল ছাড়িয়ে অনেক দূর এগিয়ে গেছে। এবং এটা শুধু টেনিসন হ্যালাম সম্পর্কে কি ভেবেছিলেন সেটা নয়, এটা প্রত্যেকটি মানুষ তার জীবনে ক্রাইসিসকে কিভাবে ডিল করবে তার একটা গাইডবুক হয়ে উঠতে পারে। টেনিসনের ইউলিসিস কিন্তু একটি ড্রামাটিক মনোলগ, মানে ইউলিসিস ড্রামাটিক্যালি কিছু বলছে তার অডিয়েন্সের উদ্দেশ্যে। তার অডিয়েন্স কে বা কারা সেটা আমরা পড়তে পড়তে ফিল করতে পারবো। কবিতাটা খুব বড়ও নয় ছোটও নয়, 70টি লাইন আছে। তো প্রথম যে 5টা লাইন, সেই 5টা লাইনকে আমরা যদি দেখি তার পাশে একটা শব্দই লেখা যায়, বোরডম। জানিয়ে রাখি যে এই ড্রামাটিক মনোলগটিকে আমি 4টি ভাগে ভাগ করেছি। প্রথম 1 to 5 লাইন আই কল ইট বোরডম। কেন? কারণ ইউলিসিস খুব বোর্ড, কারণ সে ইথাকা বলে একটা দ্বীপের রুলার, তার স্ত্রী বয়স হয়ে গেছে এবং তার যারা সাবজেক্টস, যারা প্রজা, তারা ভীষণ অশিক্ষিত এবং মূর্খ। তাদেরকে ডিল করতে ওনার আর ভালো লাগছে না। তাদেরকে উনি বলছেন স্যাভেজ রেস। তারা শুধু সঞ্চয় করে, ঘুমোয় আর খায়। তো এদের সঙ্গে ডিল করতে ওনার কেনই বা ভালো লাগবে? কারণ উনি একজন অ্যাডভেঞ্চারার, একটা ভীষণ চার্মড লাইফ লিড করেছেন। এই সমস্ত মানুষ, এই ইথাকার অশিক্ষিত মূর্খ মানুষ, তারা কি করে বুঝবে যে তাদের রুলার কে ছিলেন? সুতরাং তার আর ভালো লাগছে না। সুতরাং প্রথম সেকশনটায় যেটা পাচ্ছি সেটা হচ্ছে অ্যাবসলিউট সেন্স অফ বোরডম, স্ট্যাগনেশন অ্যান্ড ফ্রাস্ট্রেশন। কোথাও যেন জীবনে আটকে গেছি, এই রকম একটা ফিলিংস। এবং এইটা পড়তে ভালো লাগে যে ইউলিসিসের যে সমস্যাটা, এটা এমনভাবে লিখছেন টেনিসন, এটা কিন্তু আমাদের অনেকটা নিজের সমস্যা বলেও মনে হয়। কখনো মনে হয় যে আমার জীবনের এই ফেজটা এত কালারফুল ছিল, আর এখন এই সময়টা এত বোরিং কেন? সুতরাং ইউলিসিস একদিকে যেমন মিথিক্যাল হিরো, সেরকম একদিকে সে খুব কাছের মানুষও অবশ্যই। 6 to 33 আমি নাম দিয়েছি ডাইভ ইনটু দ্য হিরোইক পাস্ট।
এই অংশটায় ইউলিসিস তার হিরোইক পাস্টকে তুলে ধরছে এবং সে মনে করছে যে সে কীরকম একটা সাহসী জীবনযাপন করেছে, কাউকে ভয় পায়নি, এমন এমন জায়গায় গেছে যেখানে সাধারণ মানুষ কখনো ভাবতেই পারে না যে একটা মানুষ যেতে পারে। এবং এই অংশটা সত্যিই খুব ইন্টারেস্টিং, কারণ সে বলছে সে বিভিন্ন ধরনের মানুষজন দেখেছে, ক্লাইমেটস দেখেছে, গভর্নমেন্ট দেখেছে। আবার এটাও মনে হয় যে এই জায়গাটায় ইউলিসিস কিন্তু একটু অ্যারোগেন্ট মানে এই কারণে যে সে নিজেকে একটু বেশি ফ্লেক্স করার চেষ্টা করছে এবং সে মনে করছে যে তার মতো এক্সপিরিয়েন্স, তার মতো শক্তিশালী মানুষ, তার মতো এক্সপিরিয়েন্স মানুষ কজনই বা আছে। সে এরকমও বলছে, আই অ্যাম বিকাম আ নেম, মানে আমি ব্র্যান্ড হয়ে উঠেছি। এই জায়গাটা অহংকারের প্রকাশ থাকলেও একজন মানুষকে জাজ করতে হয় যে সে তার জীবনে, তার কেরিয়ারে কী কী কাজ করেছে। যদি সেইটা দেখি, সেই জায়গায় ইউলিসিসকে টক্কর দেওয়ার মতো লোকজন খুবই কম। এর পরে চলে আসছে 34 থেকে 43 লাইন। এখানে আমি এই অংশটির নাম দিয়েছি কম্প্যারিজন উইথ টেলেমেকাস। টেলেমেকাস কে? টেলেমেকাস হচ্ছে ইউলিসিসের সন্তান, ছেলে। এই অংশটা যদি আমরা সাধারণভাবে পড়ি তখন মনে হবে যে ইউলিসিস তার ছেলেকে প্রশংসা করছেন, তার ছেলের সম্পর্কে ভালো কয়েকটা কথা বলছেন, কারণ সে রেসপন্সিবল, সে এই ইথাকার মানুষজনের সঙ্গে মানিয়ে গুছিয়ে চলতে পারে, সে সবাইকে রেসপেক্ট করে, সে এভরিডে ডিউটি এই সব কিছুই খুব মন দিয়ে ফুলফিল করে। এটা শুনে মনে হয়, কিন্তু শেষ কথাটা মানে যেখানে টেলেমেকাসের ওপর অংশটা শেষ হচ্ছে, সেখানে ইউলিসিস বলছে হি ওয়াক্স হিজ ওয়াক, আই মাইন। মানে এই একটা কথায় ইউলিসিস বুঝিয়ে দিচ্ছে যে হতে পারে টেলেমেকাস তার দায়িত্বটা খুব মন দিয়েই পালন করে, কিন্তু বেসিক্যালি টেলেমেকাস ইজ অ্যান অ্যাভারেজ গাই। সে খুব অ্যাভারেজ এবং সে কখনোই ইউলিসিসের মতো ম্যান অফ ডেস্টিনি নয়। ছেলেকে তিনি ভালোবাসেন এবং ছেলের ওপর তিনি দায়িত্ব দিচ্ছেন ইথাকা দ্বীপটার দেখাশোনা করার ওপর, কিন্তু এটাও সত্যি যে তার যে অ্যাডভেঞ্চারাস স্পিরিট, ইউলিসিসের যে অ্যাডভেঞ্চারাস স্পিরিট, সেটা তার ছেলের মধ্যে আসেনি। শেষ অংশ 47 থেকে 70 লাইন। এই অংশটার নাম দিয়েছি কল ফর অ্যাকশন। এখন সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে এই কথাটা খুব ব্যবহৃত হয় যে কল ফর অ্যাকশন, কিছু একটা করো। এবং এই শেষ অংশটা সবচেয়ে বেশি হিরোইক, সবচেয়ে বেশি ড্রামাটিক, এবং এই জায়গাটায় এসে আমরা বুঝতে পারি যে এক্স্যাক্টলি ইউলিসিস কাকে উদ্দেশ্য করে তার এই ড্রামাটিক মনোলগটা ডেলিভার করছে। সে তার সেই সমস্ত সেইলার বন্ধুদের উদ্দেশ্যে এই ড্রামাটিক মনোলগটা বলছে যাদের সঙ্গে সে অল্প বয়স থেকে যুদ্ধ করে বড় হয়েছে, যাদেরকে সে লিড করেছে, সেই সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে সেই ড্রামাটিক মনোলগটি বলছে। সুতরাং আমরা একবার মনে মনে মিলিয়ে নিই যে মনোলগটি কীভাবে এগোচ্ছে। প্রথম অংশে সে বলল ইথাকা নিয়ে তার ডিসস্যাটিসফ্যাকশনের কথা। সেকেন্ড অংশে সে বলল তার হিরোইক পাস্টের কথা, যেটা এখন খুব মিসিং। থার্ড স্টানজা বা থার্ড পার্টে সে নিজের সন্তান টেলেমেকাসের সঙ্গে তার তফাৎটা বলল এবং এটাও জানালো যে সে এই ইথাকা আইল্যান্ডের দায়িত্বটা টেলেমেকাসের হাতেই দিয়ে যাবে। এবং শেষ অংশে সে তার পুরনো বন্ধু, পুরনো সোলজার্সদের দিকে মুখ ফেরাচ্ছে এবং কথা বলছে। তো কল ফর অ্যাকশনটা কি? কল ফর অ্যাকশনটা হচ্ছে ফাইনালি একটা জার্নি। সেই জার্নিটা কোথায় হবে কেউ বলতে পারে না, তার মধ্যে অনেকটা আনসার্টেনটি আছে। এবং ইউলিসিস এটাও বলছেন যে তার যথেষ্ট বয়স হয়েছে, তার সমস্ত বন্ধুদেরই বয়স হয়েছে, কিন্তু তা সত্ত্বেও
জীবনটা কি এতই আনহিরোইক হয়ে যাবে? এবং তিনি বলছেন যে আমরা আরেকবার তো রিস্ক নিতেই পারি। এই যে শেষ অংশটা, সেটা কিন্তু আনসার্টেনটিতে ভরপুর। যেমন বলছেন, ইট মে বি দ্য গালফস উইল ওয়াশ আস ডাউন, ইট মে বি উই শ্যাল টাচ দ্য হ্যাপি আইলস। সম্ভাবনাও রয়েছে, ভয়ও রয়েছে। এবং আরেকটা জায়গায় যেমন উনি বলছেন যে হ্যাঁ, অনেকটা বয়সের জন্য অনেক কিছু হারিয়েছি, শারীরিক শক্তি তো আর সত্যিই নেই। এই জায়গাটায় ইউলিসিসকে আমাদের ভীষণ বাড়ির রিটায়ার্ড কোনো মানুষ, যিনি একটা সময় ফ্যামিলির জন্য অনেক স্যাক্রিফাইস করেছেন আর পাচ্ছেন না, সেই রকম একটা মানুষের মতো মনে হয়। এবং ইউলিসিস শেষবারের মতো রিস্ক নিতে চাইছে। এবং কবিতাটা শেষ হয় যেভাবে, সেগুলো সত্যিই মেমোরেবল। যেমন উনি বলছেন যে ওয়ান ইকুয়াল টেম্পার অফ হিরোইক হার্টস মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট, বাট স্ট্রং ইন উইল টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইল্ড। খুঁজতে হবে, নতুন দুনিয়াকে ডিসকভার করতে হবে এবং কিছুতেই সারেন্ডার করলে চলবে না। এই রকম একটা প্যাশনেট মনোলগ দিয়ে, প্যাশনেট লাইন দিয়ে টেনিসন তার ড্রামাটিক মনোলগটি শেষ করছেন। স্কুলে থাকতে যখন এই কবিতাটি পড়েছিলাম, আমার তো ভীষণ ভালো লেগেছিল। ইনফ্যাক্ট লাইনগুলোই অসাধারণ লেগেছিল, মুখস্থ করেছিলাম এবং লিটারালি ইউলিসিসকে হিরো ওয়ার্শিপ করতাম। ভাবতাম যে এই রকম মানুষ যে মোটিভেট করতে পারে, এবং ইউলিসিসের যে লিডারশিপ স্কিলস, তার ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তার কলিগসদেরকে মোটিভেটেড রাখার যে চেষ্টা, সেটা কিন্তু আমার সেই বয়সে দারুণ লেগেছিল। কিন্তু যখন আরেকটু বয়স বাড়ল, তখন জানতে পারলাম যে এই কবিতার একটা কলোনিয়াল ইন্টারপ্রিটেশন রয়েছে। কলোনিয়াল ইন্টারপ্রিটেশন মানে এই কবিতাটি, অ্যালফ্রেড টেনিসন লেখা এই কবিতাটি ব্রিটিশ কলোনিয়ালিজমকে নানাভাবে ইনডাইরেক্টলি সাপোর্ট করে। তার সমর্থনে বেশ কয়েকটা যুক্তিও আছে। যেমন আমরা ইউলিসিসকে শুরু থেকেই দেখছি যে তার যে সাবজেক্ট, ইথাকায় তার যে লোকজন, তাদেরকে তার একেবারে পছন্দ হয় না। তাদেরকে সে বলছে স্যাভেজ রেস, তারা শুধু খায়, ঘুমোয় আর বংশবৃদ্ধি করে, তাদের কোনো ক্যালিবার নেই, তাদেরকে ওর পছন্দ হচ্ছে না। এবং ব্রিটিশ রুলার্সরাও কিন্তু বেশিরভাগ ইন্ডিয়ানসের প্রতি এই রকম একটা ধারণা পোষণ করত যে এরা হার্ডওয়ার্কিং নয়, এরা লয়াল নয়, এদের মধ্যে কোনো স্পিরিট নেই, এই ব্যাপারটা। সুতরাং ইউলিসিসকে দেখা যাচ্ছে কিছুটা কলোনিয়াল ফিগার হিসেবে। এবং ইউলিসিসের ট্রাভেলিংয়ের ডেসক্রিপশন, ইউলিসিস এত জায়গায় ট্রাভেল করেছে, সেটা শুনে ছোটোবেলায় ভাবতাম মানুষটা সত্যি একটা অ্যাডভেঞ্চারাস স্পিরিট আছে। কিন্তু এটাও বুঝতে হবে এই ট্রাভেলিং এক্সপিরিয়েন্সগুলো আসলে কলোনিয়াল এক্সপ্যানশনের একটা জায়গা মাত্র। মানে এই যে সে বলছে যে আমি বিভিন্ন জায়গায় গেছি, যুদ্ধ করেছি এবং বিভিন্ন গভর্নমেন্ট দেখেছি, সবাই আমাকে রেসপেক্ট করেছে, আমি একটা ব্র্যান্ড নেমে পরিণত হয়েছি, এগুলো কিন্তু আসলে ইংল্যান্ড বা ইউরোপিয়ান যে বিভিন্ন দেশগুলো কলোনি বিস্তার করত, তার একটা রিফ্লেকশন মাত্র। এটা মাথায় রাখতে হবে যে টেনিসন পোয়েট লরিয়েট ছিলেন 1850 থেকে 1892 অবধি, মানে তার মৃত্যু অবধি। 42 বছর একটা মানুষ যদি পোয়েট লরিয়েট থাকে, তাহলে এটা অবভিয়াস যে সে ইউনাইটেড কিংডমের যে কলোনিয়াল পলিসি, সেটাকে সাপোর্ট করবে। সুতরাং টেনিসনের ইউলিসিস যদি কলোনিয়াল হয়, তাতে খুব একটা ভুল হয়তো নেই। এমনকি টেনিসনের আরেকটা কবিতা আছে, দ্য ডিফেন্স অফ লখনৌ, সেখানেও কিন্তু টেনিসন ডেসক্রাইব করছেন যে কিভাবে ব্রিটিশ সোলজার্সরা লখনৌতে যে রেসিডেন্সিটা ছিল সেটাকে প্রোটেক্ট করার জন্য যুদ্ধ করেছিল। আমরা যখনই টেনিসনের ইউলিসিস পড়ব, আমাদের দুটো দিকই মাথায় রাখতে হবে। এটা মনে রাখতে হবে যে সে একজন হিরোইক ফিগার,
আবার তার সাথে এটাও মনে রাখতে হবে যে তার মধ্যে কলোনিয়ালিজমের যে খারাপ দিক সেগুলোও রয়েছে।